বাংলাদেশে চলমান যে ইনভেস্টমেন্ট সামিট বা বিনিয়োগ সম্মেলন হচ্ছে, সেটাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা এবং এক ধরনের হাইপ সৃষ্টি হয়েছে যে আমরা অনেক বিশাল কিছু অর্জন করে ফেলব। বাস্তবে কি সেটা সম্ভব হবে কিনা, কিংবা হলেও সেটা কতটুকু লেভেলে হতে পারে, আমরা একটু খোঁজার চেষ্টা করি। আমাদের সেই ইনভেস্টমেন্টের ব্যাপারে অনেকগুলো ব্যারিয়ার তো অবশ্যই আছে। তার মধ্যে যদি আপনি বলেন যে আমলাতান্ত্রিক জটিলতা, ডলার ক্রাইসিস এবং ল অ্যান্ড অর্ডার এখনও সরকারের 8 মাস হয়ে গেলেও স্থির করতে না পারা, এবং এই সরকার কতদিন থাকবে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আনসার্টেনিটি অফ দ্য গভর্নমেন্ট। বলা হচ্ছে যে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। জুনে যদিও আমাদের দেশে বৃষ্টি বাদল থাকে, তাহলে সেটা আমরা ধরে নিতে পারি ডিসেম্বর টু মার্চ। এটা নিয়েও হচ্ছে এক ধরনের আনসার্টেনিটি। এই অবস্থায় এই বিনিয়োগ সম্মেলন কতটুকু আশা জাগাতে পারে, আমরা একটু খোঁজার চেষ্টা করি। অনেকেই ডক্টর ইউনূসকে সামনে ধরে ব্যক্তির ইমেজকে কাজে লাগিয়ে এটা নিয়ে বেশ একটা উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছেন। অন্তত আমরা যদি এই ক্ষেত্রে ব্যক্তির ইমেজ কাজে লাগিয়ে চীন সফরের কথা ধরি, তাহলে চীন সফর থেকে কি আমরা খুব বিশাল কিছু অর্জন করতে পেরেছি? খেয়াল করুন। এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে বিদেশি সংস্থাগুলো তারা ঋণ দেয়, এবং বিশেষ করে যখন একজন ব্যক্তির ইমেজ বা তার পরিচিতি বা তার ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবিলিটিকে কাজে লাগানো হয়, সেই ক্ষেত্রে হয়তো বা কিছু ইনফ্রাস্ট্রাকচারে তারা ডেভেলপমেন্টের জন্য টাকা দিতে পারে, লোন দিতে পারে, ঋণ দিতে পারে, কিংবা অনেক ক্ষেত্রে তারা অনুদানও দেয়। এটা আর ফেরত দিতে হবে না, এরকম ক্ষেত্রে হয়ে থাকে ব্যক্তির ইমেজকে কাজে লাগে। কিন্তু মনে রাখবেন, যখন একজন ইনভেস্টর একটি দেশে ইনভেস্ট করতে চাইবে, সে অনেকগুলা বিষয়কে তার দর্তব্যে নিয়ে আসবে। হোস্ট কান্ট্রি যেমন চাইবে এখানে বেশি করে ইনভেস্টমেন্ট হোক, যাতে করে আমার লোকজন চাকরি পায় কিংবা আমার অর্থনীতিতে চাকা যাতে সচল হয়, সেটাই চাইবে। কিন্তু ইনভেস্টর ইনভেস্ট করার আগে যে কয়েকটি বিষয় চাই। আমি এই একটু আগে যেটা বললাম দর্শক, আমি একটা একটা করে আসি। প্রথমেই আসি আমাদের আমলাতান্ত্রিক জটিলতা এবং বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া যে অন্তঃসার শূন্য। আমি অন্তঃসার শূন্য বলছি এই কারণেই, মূলত সেই সরকারটা ছিল কিভাবে তারা লুটপাট করে খেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো চিন্তা করে রাষ্ট্র আসলে খুব যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো খুব টেকনিক্যাল ওয়েতে বা সাস্টেইনেবল ওয়েতে তারা করেছে, আমি সেটা মনে করি না। এবং আমলাতান্ত্রিক জটিলতা, এমনকি সেই আমলাতান্ত্রিক জটিলতা স্বয়ং বর্তমান প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও বলেছেন যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কাজ সম্ভব হচ্ছে না। একটা উদাহরণ হিসাবে যদি দেখি, সেই জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় অনেকে মারা গিয়েছে। এই গত কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে একজন অভ্যুত্থানকারী তার বাবা তার রিক্সা এবং গরু বিক্রি করে তার চিকিৎসার খরচ জুগিয়েছেন, যদিও স্যাডলি সেই ছেলেটা মারা গিয়েছে। তাহলে এই আমলাতান্ত্রিক জটিলতা কি পরিহার করা গেল না অন্তত এই ক্ষেত্রে? এখন ব্যবসার ক্ষেত্রে সেই আমলাতান্ত্রিক জটিলতা তো আরো ব্যাপক হবে। এটার পাশাপাশি আসেন আমাদের যে সাপ্লাই চেইন। আপনি ব্যবসা করতে হলে ইনভেস্টর যখন এখানে ইনভেস্ট করতে আসবে, ফার্স্ট ইনস্ট্যান্স দে উইল লুক whether you have power supply and gas supply। আমাদের গ্যাসের যে মজুদ আছে বা গ্যাসের ইতিমধ্যে অনেকগুলা কলকারখানা এবং ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে সেই গ্যাস সাপ্লাইয়ের নিরবচ্ছিন্ন প্রবাহ আপনি না দেওয়ার আগে আপনি কিভাবে আশা করেন একজন ইনভেস্টর এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে? অনেকেই বলছেন ডক্টর ইউনূসের ব্যক্তি ইমেজের কথা, আমি আসছি সেই কথায় দর্শক। দ্বিতীয়ত আসেন আপনার ল অ্যান্ড অর্ডার। একটি সরকার একটি বিদেশি কোম্পানি সবচেয়ে বেশি আগে দেখবে তার ল অ্যান্ড অর্ডার ওই দেশে আছে কিনা, কিংবা এই ল অ্যান্ড অর্ডার আমরা এই সরকারকে যদি দেখি 8 মাস হয়ে গেছে, সরকার এখনো স্টেবল হতে পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সরকার কতদিন থাকবে এই সার্টেনিটি নেই, যার কারণে ইনভেস্টররা এই ক্ষেত্রে হুটহট খাবে। এবং যেটা ল অ্যান্ড অর্ডারের কথা আপনি বলছেন, গতকালকের কথা ধরুন, সারা বাংলাদেশে প্যালেস্টাইনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে যে
আমাদের মিছিল মিটিং হয়েছে। সারা বিশ্বে আমরা দেখেছি, বিশ্বের মানবতাবাদী মানুষ রাস্তায় বের হয়ে আসছে। ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশেও এসেছে। বাংলাদেশে অন্তত 2টি জেলায়, বিশেষ করে সিলেটে এবং কক্সবাজারে সম্ভবত যে আক্রমণগুলো হয়েছে, অনেকেই বলছেন এটা হচ্ছে ইসরায়েলি প্রতিষ্ঠান বা ইসরায়েলের সমর্থনপুষ্ট প্রতিষ্ঠান বা ইসরায়েলকে ওইখানে ফান্ডিং করে। এখন দেখুন, আপনার যে কেএফসি বাংলাদেশে দিয়েছে বা ম্যাকডোনাল্ডস দিয়েছে বা ফেডারেল এক্সপ্রেস দিয়েছে বা ডিএইচএল দিয়েছে, কুরিয়ার সার্ভিসগুলোর কথা বলছি আমি, এই ইনভেস্ট ওইখানে কে করেছে? আপনার তো স্থানীয় কোনো মানুষ। স্থানীয় মানুষ না হলেও যদি বিদেশি ইনভেস্টর ওইখানে আসে, তাহলে তার ইনভেস্টমেন্ট যদি সে সেফ না দেখে ল অ্যান্ড অর্ডারের ডিসঅর্ডারের কারণে, সে কি করে আপনি আশা করেন ওই জায়গায় গিয়ে ইনভেস্ট করবে? দিন শেষে আপনি তো আপনার রাষ্ট্রেরই ক্ষতি করলেন। আপনার কেএফসি ভাঙলেন, আপনার অনেকগুলো চাকরিজীবী ছিল ওইখানে, তারা তো বাংলাদেশি, তারা চাকরি হারালো। ম্যাকডোনাল্ডসে আক্রমণ করলেন, আপনি ডিএইচএল আক্রমণ করলেন, ফেডারেল এক্সপ্রেসে আক্রমণ করলেন, তাহলে এগুলো তো আলটিমেটলি আপনার দেশের ক্ষতি নিয়ে আসলো। তারপরে আসেন আপনারা, যেটা সবচেয়ে ভয়ানক সেটা হচ্ছে ডলার ক্রাইসিস। ধরুন, আমি একজন ব্যবসায়ী হিসাবে আমাকে যদি প্রশ্ন করা হয় যে আর ইউ রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ, অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স হোয়াট আই উইল থিঙ্ক, আমি চিন্তা করব আমি যে ইনভেস্ট করব, এন্ড অফ দ্য ডে আমার ইনভেস্টমেন্টের প্রফিটটা আমি বাংলাদেশ থেকে নিরাপদে নিয়ে আসতে পারবো কি না। বিগত সরকার আপনারা জানেন, শেখ হাসিনা ওয়াজেদের সময় তারা কি করেছে, বিদেশি ইনভেস্টররা তার প্রফিটের টাকাটা ফেরত নিয়ে যেতে পারছিল না ডলার ক্রাইসিসের কারণে। এখন আপনারা বলবেন যে ডক্টর ইউনূস সাহেব আসার পরে ডলার ক্রাইসিস বা বিশেষ করে রিজার্ভের পরিমাণটা স্টেবল পজিশনে আসছে। আমার আনসার হচ্ছে নো, দিস ইজ টোটালি রং। এখনো ডলার এর রিজার্ভটা আমাদের আনস্টেবল অবস্থায় আছে এবং থ্রেশহোল্ড লেভেলেরও নিচে আছে। আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে ইনভেস্টর কিভাবে এখানে ইনভেস্ট করতে আসবে? সে যদি ইনভেস্ট করার পর তার প্রফিটটা এখান থেকে না নিয়ে যেতে পারে আপনার ডলার ক্রাইসিসের কারণে। তারপরে আসুন যেটা পৃথিবীর অর্থনীতির কথা ধরুন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতির কারণে শুধু যে বাংলাদেশ তা কিন্তু নয়, অবশ্য তার সেই শুল্ক নীতিতে এফেক্ট হচ্ছে ইংল্যান্ডের মতো দেশও, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি সহ এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন, তারাও বলছে যে পাল্টা আরও শুল্ক আরোপ করবে আমেরিকার উপর। বাংলাদেশের মতো ছোট দেশের বা ভিয়েতনাম, শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ এশিয়ার ওই দেশগুলো এবং আফ্রিকান ব্লকের দেশগুলো নিশ্চয়ই এরকম পাল্টা কোনো শুল্ক আমেরিকার উপর দিতে পারবে না। হোয়াট উই নিড টু ডু, আমরা তাদের সাথে দেন দরবার করা উচিত, বলা উচিত যে ভাই আমরা গরিব দেশ, আমাদেরকে তোমরা একটু সাহায্য করো, একটু রহম করো। আপনার অবস্থা বুঝে আপনি কথা বলবেন। এখন সেই বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে, এমনকি আজকে দেখলাম যে তার যে 4জন ব্যবসায়িক অলিগার্ক ছিলেন, বা ব্যবসায়িক কি বলা, অলিগার্ক বলা যাবে না ওদেরকে, আপনার ইলন মাস্ক, অনেকেই তারা ডোনাল্ড ট্রাম্পের সেই শুল্ক নীতির বিরোধিতা করছেন, বিশেষ করে চায়নার পাল্টা হুমকির কারণে। চায়না আজকে আমি দেখলাম বলছে যে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব, তার মানে চায়নাও পাল্টা শুল্ক আরোপ করবে আমেরিকান প্রোডাক্টের উপর। এই পরিস্থিতিতে আপনি যখন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ নীতির কারণে বাংলাদেশে এই মুহূর্তে ইনভেস্টমেন্টের যে একবারে বন্যা বা জোয়ার বয়ে যাবে, যারা এই স্বপ্ন দেখছেন শুধুমাত্র ডক্টর ইউনূসের ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে এবং তাকে সামনে রেখে তার কারণে ইনভেস্টররা চলে আসবে, এটা মনে করার কোনো কারণ নেই। লাস্ট অ্যান্ড লিস্ট, কতদিন থাকবে এই সরকার? বলা হচ্ছে নির্বাচন হবে ডিসেম্বর টু জুন। মে জুনে আমরা জানি দেশে প্রচুর বৃষ্টি বাদল, ঝড় বাদল হয়, নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম। যেটা হতে হবে মার্চের মধ্যে নির্বাচন হতে হবে, ডিসেম্বর টু মার্চ। সেই ক্ষেত্রেও একটা অনিশ্চয়তা। অনেকে বলছেন যে আবার এই দাবিও তুলছেন যে এই সরকারকে আমরা 5 বছর 4 বছর ক্ষমতায় রাখতে চাই। যদি সেটা হয়, আমি আবারও বলছি, যদি সেটা হয়, প্রত্যেকটি রাজনৈতিক দলের কনসার্ন নিয়ে ঐক্যমতের ভিত্তিতে হতে হবে, অন্যথায় সেটা কোনোভাবেই সম্ভব নয়। তবে কোনোভাবেই অনির্বাচিত সরকার শক্তিশালী হয় না এবং অনির্বাচিত সরকার কখনো কোনো ডিসিশনও স্ট্রংলি নিতে পারে না।
কাজেই আপনি যদি সত্যিকার অর্থেই দেশের ইনভেস্টমেন্টের জন্য জোয়ার নিয়ে আসতে চান, ইনভেস্টমেন্টের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে চান, আপনাকে একটা নির্বাচিত সরকারের দিকেই যেতে হবে, অর্থনীতিকে স্ট্রং, সাস্টেইনেবল এবং ক্রেডিবল এবং একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে ইয়েস, this is the first condition, I will say. You need a stable, strong government. তারপরে আসেন, আমি ব্যক্তির জাদুর কথা বললাম, যাই হোক আমি আবারও বলছি দর্শক, জ্বালানি নিরাপত্তা, ডলার ক্রাইসিস, ব্যক্তির জাদু এবং সরকারের মেয়াদ কতদিন হবে, ল অ্যান্ড অর্ডার কীভাবে আপনি ডিল করবেন, এবং সর্বোপরি পৃথিবীর অর্থনীতি, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করেই নির্ধারিত হবে আপনার এখানে ইনভেস্টর আসবে কিনা। তবে পৃথিবীর অর্থনীতিকে আমরা নিশ্চয়ই কন্ট্রোল করতে পারবো না, বাকি যেগুলো আছে সেটা আমাদের হাতে। আর সেই হাতে থাকার সবচেয়ে মানে প্রধান যেটা আমি বটম লাইন টানবো আমার এই ভিডিওর এইখানেই, যে যতক্ষণ পর্যন্ত একজন ইনভেস্টর নিশ্চিত না হবে যে এই সরকার কতদিন থাকবে এবং এই সরকারের পলিসি কি হবে, কারণ এই সরকার যদি আর 8 মাস থাকে, মনে করেন যদি মার্চে হয় তাহলে 1 বছর ধরলাম নির্বাচনের, 1 বছরের জন্য 1 বছরকে বিবেচনায় নিয়ে কোনো ইনভেস্টর এখানে ইনভেস্ট করতে আসবে না। কাজেই মনে রাখতে হবে, আপনি যদি ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করতে হয়, একজন ইনভেস্টর প্রথম দেখবে যে সরকার আসছে তার নীতি কি এবং সে কোন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবে এবং সেই সরকারটা দীর্ঘমেয়াদী কিনা। সরকারের মেয়াদকাল দীর্ঘমেয়াদী না হলে যে কোনো দেশেই অর্থনীতি কিন্তু খুব দ্রুতই ফ্লাকচুয়েট করে এবং অর্থনীতিটা ডাউন হতে বাধ্য। কাজেই যারা অতিমাত্রায় হাইপ তুলছেন এবং বলছেন যে ডক্টর ইউনূসের ব্যক্তি জাদুর কারণেই এই ইনভেস্টররা চলে আসবে এবং এখানে, আমি মনে করি না সেটা। ইনভেস্টর at the first instance will look the continuation of democratic process. Second, law and order. Third, dollar reserve situation. এর কোনোটাই আমাদের এখানে নেই। তারপরে দেখা যাক কতটুকু হয়। তবে মনে রাখবেন, দিন শেষে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা গেলেই ইনভেস্টররা আসবে, এটি বটম লাইন এবং আমাদের সেটাই মানতে হবে। আজ এই পর্যন্তই।